এই সুনির্দিষ্ট প্রতিকার আইন, এটা হচ্ছে আমাদের মূল আইন বা সাসপেন্টিভ ল। এই আইনের টোটাল প্রতিকারই হচ্ছে আমাদের ন্যায়পরায়ণমূলক ইকুইটেবল রিলিফ। এটা ল অফ ইকুইটির উপর প্রতিষ্ঠিত। এই কয়েকটা জিনিস জানলেই যথেষ্ট। এর মধ্যে 5 নাম্বার সেকশনটা পড়লেই যথেষ্ট, যে 5 প্রকারের আদালত প্রতিকারটা প্রদান করে। আদালত সম্পত্তির দখল গ্রহণ করবে, যিনি প্রকৃত দাবিদার তাকে দিয়ে দিবে। যদি আপনি কোনো কাজ আইনগতভাবে করতে বাধ্য থাকেন, আপনাকে বাধ্য করাবে। যদি বিরত থাকতে বাধ্য থাকেন, বিরত থাকতে বাধ্য করাবে। যদি আপনার কোনো অধিকার থেকে ঘোষণা করে দিবে, আপনাকে একজন রিসিভার নিয়োগ করে দিবে, তত্ত্বাবধায়ক। এই 5 প্রকারেই প্রতিকার দেওয়া হয়। এরপরে এখন তামাদি আইনের অনুচ্ছেদ গুলো এটার সাথে আপনি একসাথে লিখে নেবেন, স্পেসিফিক রিলিফ অ্যাক্টে। 8 নাম্বার ধারায় মামলা করব আমরা সিপিসি অনুযায়ী। এখানে কিচ্ছু বলা নাই, বলতেছে সিপিসি যেভাবে বলে ওইভাবে দখল উদ্ধার করতে পারবেন। আমাদের অনুচ্ছেদ 142, 144 একসাথে লিখে রাখবেন, 12 বছর, 8 ধারা। উম, আর এই 9 নাম্বারে যেটা, আমরা 9 নাম্বারে যেটা, সেটা হচ্ছে যে আমরা যখন সম্পত্তিতে মালিকানা থাকবে না, শুধু দখল লাভের অধিকারী হব, তখন আমরা 9 ধারায় যাব। আমাদের অনুচ্ছেদ 3 বলতেছে 6 মাসের মধ্যে। আর এই এখানে একটু বিস্তারিত বলা আছে যে সরকারের বিরুদ্ধে 9 ধারায় মামলা চলবে না, 9 ধারা ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে না, রিভিউ চলবে না। তাহলে আমাদের প্রতিকারটা কি? আপনি সাইডে লিখে রাখবেন যে রিভিশন দায়ের করব ডিক্রির বিরুদ্ধে সরাসরি হাইকোর্টে, আর ওয়ার্ডার হইলে জেলা জজে। এই জিনিসটা শুধু 9 ধারা মনে রাখবেন। 8 ধারায় যাব মালিকানার ভিত্তিতে, 9 ধারায় যাব শুধু দখলের ভিত্তিতে। এরপরে 10 এবং 11 আপনি যদি চান যে ভাই আমি পড়বো না, বুঝে আসতেছে না, বাদ দিতে পারেন, বেসিকটা মনে রাখতে পারেন। 8 আর 9 ধারা হচ্ছে আমাদের জায়গা জমি যেগুলো ইমুভেবল প্রপার্টি, সে বিষয়। আর 10 আর 11 ধারা হচ্ছে মুভেবল প্রপার্টি, যেমন আপনার ঘড়ি, মোটরসাইকেল, গাড়ি, আরো যে সমস্ত জিনিস আছে সেগুলো। 10 ধারা জেনারেল কথা বলে যে আপনি একটা মুভেবল প্রপার্টির দখল উদ্ধারের মামলা করতে পারেন সিপিসি অনুযায়ী। তবে এখানে আদালত ওই জিনিসটা না দিয়ে টাকা পয়সাও আপনাকে দিয়ে দিতে পারে, যে ঠিক আছে জিনিসটা দিলাম না, এই নেন, টাকা নেন। কিন্তু 11 ধারায় বলতেছে, 11 ধারা 4টা অপশন দেওয়া আছে, 3, 4। আপনি যদি ওই 4টার কোনো একটা প্রমাণ করতে পারেন, তাহলে যার দখলে জিনিসটা আছে আদালত তাকে বাধ্য করবে যাতে আপনাকে সেই জিনিসটা দিয়ে দেয়, যাতে সে তার কাছে না রাখে। তো ওইখানে ছিল আমাদের, যদি আপনার যার কাছে জিনিসটা আছে সে যদি ট্রাস্টি হয়, আপনার এজেন্ট হয়, ওই জিনিসটা না পাইলে প্রকৃত কি ক্ষতি হবে তার যদি মানদণ্ড না খুঁজে পাওয়া যায়, ওই জিনিসটা না পাইলে যদি যথাযথ ক্ষতিপূরণ টাকা পয়সা দিয়ে যদি সম্ভব না হয়, আর যদি অবৈধভাবে জিনিসটা নিয়ে নেওয়া হয়, তাহলে 11 ধারা বলতেছে যে জিনিসটা আদালত আপনাকে ফেরত দিবে। তাহলে আমরা এই 8 এবং 9-এর সাথে তামাদির 3টা অনুচ্ছেদ মনে রাখবো, ওইটা আপনার জন্য যথেষ্ট। এখন এই 12 নাম্বারের সাথে আপনি তামাদির আবারও এখানে সাইডে লিখে রাখবেন 113। এখানে সময় হচ্ছে 1 বছর, পূর্বে ছিল 3 বছর, সাথে লিখে রাখবেন 2004 সালে সংশোধিত, কার্যকর 2005। এটা আপনি সাইডে লিখে রাখবেন। আর এখানে স্পেসিফিক পারফরমেন্সের জন্য আমাদের কয়েকটা গ্রাউন্ড দেওয়া আছে, সেই জিনিসগুলো আপনি কয়েকবার পড়ে শুধু মনে রাখার চেষ্টা করবেন। আর 12 ধারায় টোটাল চুক্তি প্রবল হয়, আংশিক কোনো চুক্তি প্রবল হবে না। আপনি ধরেন যে 50 শতক জমি কিনবেন, এখন আপনি চাচ্ছেন টাকা পয়সা কম আছে, 20 শতকে চুক্তি প্রবল করান, পারবেন না, আপনাকে 50 শতকই চাইতে হবে। বেসিক নিয়ম, টোটাল চুক্তি বাস্তবায়নের জন্য মামলা করতে হবে। আর মামলা করার সময় চুক্তি প্রবল করার আদেশ চাইতে হবে। যদি প্রবল সম্ভব না হয়, আপনি চাবেন রদ করে দেওয়া হোক, আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হোক, আরো যত প্রকার আইনি প্রতিকার পাওয়া যায় সবকিছু দেওয়া হোক। কারণ এইখানে আমরা 29 যখন পড়বো, সেটা বলতেছে যখন স্পেসিফিক পারফরমেন্সের মামলা ব্যর্থ হবে, আপনি দ্বিতীয়বার আর কোনো মামলায় দাখিল করতে পারবেন না। তো এর জন্য 12 ধারায় যখন মামলা করবেন সবকিছু একসাথে চাইতে হবে, চুক্তি প্রবল হয়ে যাক, না হলে বাতিল হোক, আপনার ক্ষতিপূরণ পাওয়া যাক, একসাথে, দ্বিতীয় কোনো মামলা চলবে না। তাহলে আমরা এখান থেকে শুধু 12 নাম্বারটাই পড়বো। 12 নাম্বারটা পড়লে আপনার জন্য যথেষ্ট। আর 13 থেকে 17 আপনি বাদ দিতে পারেন, আপনার যদি মনে হয় যে ভাই আমি পড়বো না, মনে থাকে না, আমার ভেজাল, আপনি বাদ দিতে পারেন, দেখারও দরকার নেই। সরাসরি 18টাতে চলে যাবেন, সেখানে বলা আছে যে ত্রুটিপূর্ণ ক্রেতার কি কি অধিকার, সেখানেও 4টা কথা বলা আছে। ওই 4টাকে শুধু একটু বারবার দেখার চেষ্টা করবেন যে সেখানে কি বলছে।
নম্বরে বলছে কেউ যদি সাবসিকুয়েন্টলি মালিকানা অর্জন করে সে অস্বীকার করতে পারবে না, বিক্রি করতে বাধ্য থাকবে। তারপরে এইখানে যেটা বলতেছে যে আদালত যদি তাকে আদেশ প্রদান করে সে যদি ব্যর্থ হয়, এই সংক্রান্ত একটা বিষয় আছে, সেটা একটু দেখে নিবেন। এটা ছাড়া মর্গেজকৃত সম্পত্তি যদি হয়, যদি সম্পত্তির দাম যদি বেশি থাকে, তাহলে আপনি তাকে বাধ্য করাইতে পারবেন সে মর্গেজ মুক্ত করে আপনাকে দলিল করে দেয়। এরপরে আছে, যদি বাদী দোষের কারণে, বাদী ত্রুটির কারণে যদি মামলা খারিজ হয়, বিবাদী তার যাবতীয় টাকা পয়সা আইনগতভাবে ফেরত পেতে বাধ্য। তাহলে 18টা আপনার জন্য গুরুত্বপূর্ণ, এইটা পড়বেন। এরপরে আপনার 21-এ, এটাতে শুধু 3টা শব্দ যদি পড়েন তাতে যথেষ্ট। যে এটাও আপনার অ্যাড করা হয়েছে 2004 সালে। বায়না চুক্তি অবশ্যই লিখিত হইতে হবে, লিখিত প্লাস রেজিস্টার্ডকৃত রেজিস্ট্রেশন আইনে। বায়নাপত্রে যে টাকা বাকি থাকবে সেটা আদালতে মামলা করার সময় সাবমিট করতে হবে। তো পূর্বে নিয়ম কি ছিল? পূর্বে যে সুবিধাটা ছিল, আদালতে বাকি টাকা জমা করতে হইতো না, যদি ডিগ্রি লাভ করা যায় তখনই সাবমিট করতে হইতো। কিন্তু 2004 সালে বলতেছে যে না, বায়না দলিলে যত টাকা বাকি আছে ওই টাকা আদালতে সাবমিট করার পরেই মামলা আদালত চালাবে, না হলে মামলাটা চালাবে না। 21-এর এটা 12 ধারার সাথে একসাথে যুক্ত করে আপনি পড়বেন, ইজি হবে। এরপরে 22 নাম্বারটা একটু পড়বেন, যে আমরা যে বলি আদালতের ডিসক্রিশনারি ক্ষমতা, বিবেচনামূলক ক্ষমতা, এখানে ডেফিনেশন দেওয়া আছে যে বিবেচনামূলক ক্ষমতা মানে কি। এটা মানে এমন না যে বিচারকের পারিবারিক ব্যক্তিগত কোনো সমস্যার কারণে মন খারাপ তাই আপনার অস্বীকার করবে, এরকম না। বলতেছে জুডিশিয়াল প্রিন্সিপালের উপর প্রতিষ্ঠিত হবে বিচারকের ডিসক্রিশনটা। যেমন সেখানে অস্বীকার করার 2টা গ্রাউন্ড দেওয়া আছে। যে বিচারক যদি মনে করে সবকিছু তো ঠিক আছে, কোনো প্রতারণা ঘটে নাই, কোনো কিছু হয় নাই, তারপরও একজন লাভবান হচ্ছে, উনি অস্বীকার করতে পারে। অথবা যেখানে দেখা যাবে যে যিনি বিক্রেতা, যদি উনি চুক্তিটা প্রবল করান, তাহলে ক্রেতা ক্ষতিগ্রস্ত হবে, বিক্রেতা লাভবান হবে, উনি অস্বীকার করতে পারে। আর এক ক্ষেত্রে উনি চুক্তিটা প্রবল করবেন তার ক্ষমতা প্রয়োগ করে, সেটা হচ্ছে যদি ক্রেতার অপূরণীয় ক্ষতি হয়। তাহলে দিন শেষে আপনি যখন একটা বায়না চুক্তি বা যে কোনো চুক্তি প্রবলের মামলা করবেন, আপনার তাহলে এই 22-এর 3 নাম্বারটা গুরুত্বপূর্ণ। আদালতে আপনি কি দেখাবেন যে আপনার অপূরণীয় ক্ষতি হচ্ছে। 21-এর এ ধারায় আপনার যাবতীয় কন্ডিশন আপনি ফুলফিল করবেন, লিখিত হবে, রেজিস্টার্ড হবে, বাকি টাকা আদালতে জমা করবেন, তখনই কেবল গিয়ে 12 ধারায় চুক্তিটা প্রবল হবে, না হলে কিন্তু প্রবল হবে না। এরপরে 23 নাম্বারে আপনার ভিতরে গুলো পড়ার দরকার নাই, শুধু ওইখানে কিছু কন্ডিশন আছে যে কে কে স্পেসিফিক পারফরমেন্স পাইতে পারে, ওই গ্রাউন্ড কয়টা সেটা শুধু মনে রাখবেন, বাকিটা দরকার নাই। এটা ছাড়া 25 নাম্বারটা একটু পড়তে পারেন। এইখানে হচ্ছে যার মালিকানায় ত্রুটি আছে উনি যদি আদালতে মামলা করে চুক্তি প্রবলের, তার কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে, কয়েকটা গ্রাউন্ড দেওয়া আছে যে উনি প্রতিকার পাবেন না। যেহেতু ওনার নিজের দোষ, ওনার নিজেরই মালিকানার মধ্যে ত্রুটি আছে, তো আদালত তো আর তাকে বাধ্য করতে পারে না ত্রুটিপূর্ণ জমি ক্রয় করার জন্য। সেই জন্য 25 নাম্বারটা আপনি পড়বেন। 26-এর ভিতরে দেখার দরকার নাই, ভিতরে এগুলো আসবে না, শুধু মনে রাখবেন যে কিছু চুক্তি আছে যেটা পরিবর্তন যদি কোনো পক্ষ গ্রহণ করে তারপরেই প্রবল সম্ভব, না হলে চুক্তি প্রবল করা যাবে না। এরপরে মোটামুটি আর দরকার নাই আপনার। আর এখন আসি আমরা 31 ধারায় দলিল সংশোধনের ক্ষেত্রে। তা আমাদের অনুচ্ছেদ 96 মনে রাখবেন, সময়সীমা 3 বছর যেদিন থেকে জানবেন। আর এখানে 2টা জিনিস আছে, একটা হচ্ছে দলিলে হয় প্রতারণা হবে অথবা উভয় পক্ষের ভুল হবে, আর তৃতীয় পক্ষ সরল বিশ্বাসে যদি কোনো অধিকার অর্জন করে, তাহলে ওই দলিল আর সংশোধন করা কিন্তু যাবে না। এটা হচ্ছে মেইন কন্ডিশন। 32 33 আপনি বাদ দিতে পারেন, কোনো দরকার নাই। 34টা শুধু মনে রাখতে পারেন যে একটা চুক্তি যদি আদালত সংশোধন করে, ওই সংশোধিত চুক্তিটা কার্যকর করার জন্য পৃথক মামলার দরকার হবে না। ওই আদালতেই যদি আপনি একটা অ্যাপ্লিকেশন দেন যে আপনি যেহেতু চুক্তিটা সংশোধনই করে দিচ্ছেন, এটা কার্যকর করে দেন। মানে যেমন ওই যে আমরা বললাম প্রতারণা করে এই দোকানটা একজন নিয়ে নিল, সে এখানে এখন দখলে আছে, আপনি দলিলটা সংশোধন করলেন, দোকানটা আপনার কাছে আসলো, কিন্তু দখল তো ওই ব্যক্তির নামে। তো আপনি আদালতে অ্যাপ্লিকেশন দিতে পারেন যে স্যার দখলটাও বুঝিয়ে দেন। তার মানে হচ্ছে ওই যেটা সংশোধিত হবে সেটা সুস্পষ্ট ভাবে কার্যকরের অ্যাপ্লিকেশন 34 ধারার অধীনে দিতে পারবেন।
এরপরে রেসিশন অফ কন্ট্রাক্ট, এটাও মনে রাখবেন 2004 সালে সংশোধিত 114 নম্বর হচ্ছে তা আমাদের অনুচ্ছেদ। সময়সীমা 1 বছর, পূর্বে ছিল 3 বছর, কার্যকর হয় 2005 সাল থেকে। তো এইখানে 35-এ 3টা কন্ডিশন আছে যে কখন একটা চুক্তি আপনি বাতিল করতে পারবেন। যদি চুক্তিটা বাতিলযোগ্য অথবা ভঙ্গযোগ্য হয়, ভয়েডেবল অথবা টার্মিনেবল হয়। দ্বিতীয় কন্ডিশনটা সেখানে দেওয়া আছে, যদি ওই চুক্তিটা দেখে তো মনে হয় যে এটা বাস্তব চুক্তি, কিন্তু আসলে এটা আইনগতভাবে অবৈধ, যার জন্য বিবাদী দায়ী, বাদী অতটা না। তৃতীয় একটা কন্ডিশন দেওয়া আছে যে স্পেসিফিক পারফরমেন্সের মামলায়, যেখানে আদালত কর্তৃক একটা ডিক্রি জারির মাধ্যমে বিক্রয় হচ্ছে, যিনি ডিক্রি লাভ করলেন ওকে বলা হলো টাকা পয়সা জমা করেন, উনি করতেছেন না, তখন আদালত ওই চুক্তিটা বাতিল করে দিবে। তো এই 3টা গ্রাউন্ড দেওয়া আছে। আর ভুলের কারণে কোনো চুক্তি বাতিল হবে না। আর এই 37টা আমরা বলেছি 12 থেকে 30-এর সাথে মিলিয়ে পড়বেন, যে যখনই চুক্তি প্রবলের মামলা করবেন, বিকল্প হিসাবে, অল্টারনেটিভ হিসাবে আদালতে আপনি বলবেন যে যদি চুক্তিটা প্রবল করা না যায়, আপনি চুক্তিটাকে বাতিল করে বিলুপ্ত ঘোষণা করেন। আর 38 বলতেছে ন্যায় বিচারের সাথে যদি কোনো চুক্তি বাতিল করা হয়, আদালত চাইলে যে পক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে চুক্তি ভঙ্গের কারণে, রদের কারণে, তাকে ক্ষতিপূরণ করার জন্য আদেশ দিতে পারেন। এরপরে আসি আমরা ক্যান্সেলেশন, দলিল বাতিলের 39 আর 40। দুইটা কন্ডিশন, একটা হচ্ছে যে এটা বাতিল চুক্তি, আর যেটা হচ্ছে আপনার বাতিলযোগ্য চুক্তি। দুইটা জিনিস আপনাকে প্রমাণ করতে হবে। এইটা যদি আদালত বাতিল এবং বিলুপ্ত ঘোষণা না করে, আপনার অপূরণীয় ক্ষতি হবে। 39 ধারায় সম্পূর্ণ দলিল বাতিল, 40 ধারা আংশিক দলিল বাতিল। আমাদের আইনের অনুচ্ছেদ 91, 92 দুইটা অনুচ্ছেদ দেওয়া আছে। যেদিন থেকে জানবেন সেদিন থেকে 3 বছরের মধ্যে মামলাটা করতে হবে। আর 41 ধারা একই রকম, যদি কোনো দলিল বাতিলে কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হয়, আদালত তাকে কম্পনসেট করতে পারে, ক্ষতিপূরণের আদেশ দিতে পারে। ডিক্লারেটরি সুটে বেসিক জিনিসটা মনে রাখবেন, যদি আপনার কোনো একাধিক প্রতিকারের প্রয়োজন হয়, ডিক্লারেটরি সুট চলবে না। যেমন আপনার সম্পত্তি দখল উদ্ধার দরকার, আপনি শুধু ঘোষণামূলক মামলা করে তো লাভ হবে না, কারণ দখল আপনার নাই। ওই জন্য বলতেছে ডিক্লারেটরি সুটের প্রথম শর্ত হচ্ছে সাবসিকুয়েন্ট কোনো রিলিফ যদি প্রয়োজন পড়ে, তাহলে 42 ধারায় কোনো মামলা চলবে না। 42 ধারায় শুধু আপনার যদি লিগ্যাল ক্যারেক্টার এবং কোনো সম্পত্তির অধিকার কেউ অস্বীকার করে, জাস্ট ঘোষণা চান, তবে আদালত দিবে। এর বাইরে যদি সাবসিকুয়েন্ট কোনো রিলিফের প্রয়োজন পড়ে, 42 ধারায় মামলা চলবে না। তাহলে কি চলবে? ও দখল উদ্ধার হলে 8 ধারায় করেন, 9 ধারায় করেন, 12 ধারায় করেন, 31 ধারায় করেন। 42 ধারাটা শুধু ঘোষণামূলক মামলার জন্য। তামাদি কতদিন নির্দিষ্ট করে দেওয়া নাই, তবে অনুচ্ছেদ 120 মনে রাখবেন, এখানে বলা আছে যে তামাদি দেওয়া নাই সে তামাদি 6 বছর। 43টা মনে রাখবেন, বলতেছে যদি আপনার একটা ঘোষণামূলক ডিক্রি যদি আপনি পান, এটা কার উপর কার্যকর? বলতেছে ওই মামলায় যিনি শুধু বিবাদী, বিবাদী থেকে যারা আসবে এবং তার ট্রাস্টির জন্য কার্যকর, সারা দুনিয়ার মানুষের জন্য ওই ঘোষণার কোনো দাম নাই। 44-এ বেসিক জিনিসটা মনে রাখবেন যে রিসিভার নিয়োগ করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা, যেটা সিপিসি অনুযায়ী পরিচালিত হয়, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট অনুযায়ী না। এরপরে ইনজাংশনের সংজ্ঞা দেওয়া আছে এখানে। আর বেসিক জিনিসটা হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ দেওয়া হয় ইনজাংশনের মাধ্যমে। ইনজাংশন আপনার টেম্পারারি ইনজাংশন হইতে পারে, পারপেচুয়াল বা পার্মানেন্ট ইনজাংশন হইতে পারে। এখানে টেম্পারারি ইনজাংশন বলতেছে যে মামলা চলা পর্যন্ত অথবা আদালতের পরবর্তী আদেশ পর্যন্ত যে ইনজাংশন, সেটাই হচ্ছে টেম্পারারি। আর যেটা ডিক্রির মাধ্যমে দেওয়া হয় সেটা হচ্ছে পারপেচুয়াল ইনজাংশন। তো 54 থেকে 57 এখানে কিছু গ্রাউন্ড আছে যে কখন আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে। 5টার মতো গ্রাউন্ড আছে, ওই 5টা মনে রাখবেন। তাহলে 56 ধারা আপনার মনে রাখার প্রয়োজন হবে না। আমরা কিন্তু বলছি 56 ধারা 11টা গ্রাউন্ড আছে। আপনি যদি এই 5টা মনে রাখতে পারেন 54 ধারায়, তাহলে 11টার দরকার নাই। আর যদি আপনার মন চায় যে ভাই আমি ঠিক আছে 11টাই মনে রাখবো, এই 5টাও মনে রাখবো, রাখতে পারেন। তাহলে কখন আদালত কি করবে, এই যে পারপেচুয়াল ইনজাংশন যেটা কখন আদালত গ্রহণ করবে, সেটা গ্রান্ট করবে। 1 নম্বরে বলা আছে যা যে চুক্তিটা ভঙ্গ করতে চাচ্ছে, সে যদি আপনার ট্রাস্টি হয়, তাহলে ইনজাংশন চাইতে পারেন যে সে যাতে কোনো কাজ না করে। এটা ছাড়া যদি আদালত ইনজাংশন গ্রহণ না করে, আপনার অপূরণীয় ক্ষতি হবে, আর্থিক ক্ষতিপূরণ যথাযথ হবে না, ক্ষতিপূরণের কোনো মানদণ্ড নাই, এবং
যে জুডিশিয়াল প্রসিডিং এর মাল্টিপ্লিসিটি অর্থাৎ একাধিক মামলা যাতে না হয়, এই উদ্দেশ্যে আদালত ইনজাংশন গ্রহণ করতে পারে। তাহলে 56 ধারায় যে আমাদের 11টা আছে এটা আর আপনার পৃথক করে মুখস্থ রাখার দরকার নেই। আর ম্যান্ডেটরি ইনজাংশন বা বাধ্যতামূলক ইনজাংশন হচ্ছে যেখানে আদালত ওই ব্যক্তিকে নিষেধ করার পাশাপাশি আরো কিছু প্রতিকার দরকার। যেমন আপনার জমিতে আসে কেউ, সেখানে অবৈধ বাড়িঘর করলো, স্থাপনা তৈরি করে ফেললো, যন্ত্রপাতি সে বসাইলো। আদালত ডিক্লেয়ার করে দিল আপনি ওইদিকে যাবেন না। এখন এই যন্ত্রপাতিগুলো সরাবে কে? নিয়ে যাবে কে? আদালত ওই ব্যক্তিকে বাধ্য করবে যে আপনি জিনিসগুলো নিয়ে যান, জীবনে তারপর আর এখানে আসবেন না। আর 57 ধারা বলতেছে যখন কোনো চুক্তিতে প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক, যখন 2টা অপশন থাকবে যে হ্যাঁ সূচক কাজ এবং না সূচক কাজ, আদালত যদি হ্যাঁ সূচক কাজ করাইতে না পারে, না সূচক কাজ করাইতে পারবে। যেমন আমরা বলছি যে একজন গায়ক যিনি গান গান, এটা তার একটা ব্যক্তিগত, তার একটা পার্সোনাল ক্যাপাসিটিতে তার একটা পারফরমেন্স করার মতো তার অ্যাবিলিটি। এখন আপনার সাথে চুক্তি হয়েছে যে সে 8 তারিখে আপনার এখানে কি করবে, সে গান করবে। এখন সে 7 তারিখে আপনাকে ফোন দিয়ে বললো ভাই চুক্তি হয়েছে আমি আসবো না। কারণ কি? আপনি জানতে পারলেন অন্য এক জায়গায় সে গান গাবে। তা আপনি যদি আদালতে যান, আদালত তাকে তো বাধ্য করতে পারবে না যে আপনার কাছেই আসুক। আদালত তাকে বলতে পারবে তাহলে আপনি 8 তারিখে আর কোথাও কনসার্ট করতে পারবেন না, গান গাইতে পারবেন না। কারণ আদালত যদি হ্যাঁ সূচকটা করতে না পারে, না সূচক করতে পারবে যে ঠিক আছে আপনি ওই দিন ঘরে বসে থাকেন।